স্যার স্যার আপনি বলেন কি করতে হবে, আপনি যা বলবেন সেটাই করবো। স্যার এক কাজ করি, এই আমরা আপনার টাকা চেঞ্জ করে দিই, স্যার খুব দ্রুত। স্যার 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 এই হা করে তাকিয়ে আছেন কেন? কল দেন তাকে। ব্যাংকে আছেন, আমার সামনে বসে আছেন। সেটা তোর কেন? ওর বাবা তুই আছে। দিন দিন আপনাদের সাহস অনেক বেশি বেড়ে যাচ্ছে। আপনারা এখন পুলিশকে বন্দুক ত্যাগ করছেন। তোর বাপ বাপ মানে এটা জানিস না গাড়ি, এটা মুখ্যমন্ত্রী গাড়ি। হ্যালো বাবা। বাবা তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বাবা আছে। হ্যালো মন্ত্রী সাহেব, আরে ভয় পাওয়ার কিছু নেই, আমি আপনার ছেলেকে নিয়ে আপনার বাড়িতে আসছি। বলেন স্যার। স্যার আমি আসলে কাউকে খবর দিই না, কিভাবে আসবে এখানে? বলেন। সরো সরো। ওকে স্যার, আমি কি এতগুলো মানুষের সামনে সরি বলবো? জি, কুত্তির মতো দাঁড়িয়ে আছেন কেন? যান, সরি বলুন। আজকের গল্পে আপনি দেখবেন একজন ভাই তার মৃত বোনের জন্য বিচার চাইতে গিয়ে পুরো দেশের সবচেয়ে ক্ষমতাবান একজন মন্ত্রীর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। কিন্তু প্রশ্ন হল, শেষ পর্যন্ত কি সত্যিই মন্ত্রী মাথা নত করবে, নাকি শাহজাদের প্রতিটি পদক্ষেপ তাকে আরও বড় বিপদের দিকে নিয়ে যাবে? ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাগুলো শুধু চমকে দেবে না, পুরো গল্পের মোড়ই ঘুরিয়ে দেবে। ব্যাংকের ভেতরের পরিবেশটা তখন একেবারেই অস্বাভাবিক। চারদিকে আতঙ্ক, ভয় আর অনিশ্চয়তা। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা কেউই বুঝে উঠতে পারছিল না ঠিক কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। তাদের সামনে দাঁড়িয়ে আছে শাহজাদ, একজন মানুষ যার চোখে তখন আর কোনো ভয় নেই। আছে শুধু ক্ষোভ, কষ্ট আর নিজের বোনকে হারানোর অসহ্য যন্ত্রণা। ব্যাংকের ম্যানেজার কাঁপা কণ্ঠে তাকে শান্ত করার চেষ্টা করছিলেন। তিনি বারবার বলছিলেন তারা সাধারণ চাকরিজীবী, ব্যাংকের মালিকের সিদ্ধান্তের ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, তারা যা করতে বলা হয় সেটাই করেন। তাই শাহজাদ যেন তাদের ওপর রাগ না ঝাড়ে। কিন্তু শাহজাদের কাছে এসব যুক্তির কোনো মূল্য ছিল না। সে খুব শান্ত গলায় সবাইকে একটা প্রশ্ন করল, তোমরা যদি আমার হাতে থাকা এই টাকাগুলো বদলে দাও, তাহলে কি আমার বোন ফিরে আসবে? প্রশ্নটা শুনে পুরো হল রুম নিস্তব্ধ হয়ে গেল। কেউ উত্তর দিতে পারল না, কারণ উত্তরটা সবাই জানত, না। কোনো টাকা, কোনো ক্ষতিপূরণ, কোনো সমঝোতা, কোনোটাই একজন মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে না। শাহজাদ আরও এক ধাপ এগিয়ে বলল, এই নকল টাকার জন্য শুধু একটা মেয়ে মারা যায়নি, একটা বাবার সম্মান নষ্ট হয়েছে, একটা পরিবার শেষ হয়ে গেছে। আমি টাকা নিতে আসিনি, আমি বিচার চাই। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে উপস্থিত সবাই বুঝে গেল এই মানুষটাকে টাকা দিয়ে থামানো যাবে না। ব্যাংকের কয়েকজন কর্মচারী তখন নিজেদের বাঁচানোর জন্য আবারও বলার চেষ্টা করলেন, আসল দোষ তাদের নয়, তারা শুধু চাকরি করেন। সমাজের দোষ, সিস্টেমের দোষ, ক্ষমতাবানদের দোষ। সবকিছুর ভার যেন তাদের কাঁধে এসে পড়েছে। শাহজাদ মাথা নাড়ল। সে স্বীকার করল, সমাজ অবশ্যই দায়ী, কিন্তু এই ঘটনার শুরু কোথা থেকে? এই ব্যাংক থেকেই। এই ব্যাংকের মাধ্যমে বাজারে নকল টাকা গেছে। সেই নকল টাকা ব্যবহার করতেই একটি নিরীহ মেয়েকে চোর, প্রতারক আর অপরাধী ভাবা হয়েছে। অপমান সহ্য করতে না পেরে সে নিজের জীবন শেষ করে দিয়েছে। তাই শাহজাদের কাছে বিচার শুরু হবে এখান থেকেই। এরপর সে এমন একটি দাবি জানাল যা শুনে ব্যাংকের সবাই হতভম্ব হয়ে গেল। সে বলল, এই ব্যাংকের মালিক নিজে সেই মেয়ের বাবার কাছে যাবে, সবার সামনে নিজের ভুল স্বীকার করবে, ক্ষমা চাইবে, তারপর আইনের কাছে আত্মসমর্পণ করবে। এক মুহূর্তের জন্য পুরো হল রুম নিস্তব্ধ হয়ে গেল। কেউ যেন বিশ্বাসই করতে পারছিল না
শাহজাদ কাকে উদ্দেশ্য করে এই কথা বলছে। ম্যানেজার কিছুক্ষণ ইতস্তত করে অবশেষে সত্যিটা জানালেন। এই ব্যাংকের মালিক আর কেউ নন, দেশের বর্তমান অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী। এই নামটা শোনার পরও শাহজাদের মুখে কোনো ভয় দেখা গেল না, বরং তার চোখে আরও দৃঢ়তা ফুটে উঠল। সে শান্ত স্বরে বলল, মন্ত্রী হলে কি হয়েছে, ভুল করলে ক্ষমা চাইতেই হবে। ম্যানেজার বুঝতে পারছিলেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে বোঝানো অসম্ভব। তবুও তিনি বললেন, স্যার, উনি এত বড় মানুষ, উনি কখনো ক্ষমা চাইবেন না। শাহজাদ ঠান্ডা গলায় উত্তর দিল, উনি না চাইলে ওনার অহংকার আমি ভেঙে দেব। তারপর আদেশ দিল, এখনই ফোন করুন, বলুন শাহজাদ চৌধুরী কথা বলতে চায়। ব্যাংকের ভেতরে তখন আর কেউ তার কথা অমান্য করার সাহস পেল না। ম্যানেজার কাঁপা হাতে ফোন বের করলেন। ফোন গেল মন্ত্রীর অফিসে। সেখানে দায়িত্বে থাকা কর্মকর্তা প্রথমে বিষয়টিকে গুরুত্বই দিলেন না। তার কাছে মনে হচ্ছিল এটা হয়তো ব্যাংকের ছোটখাটো কোনো সমস্যা। কিন্তু যখন শুনলেন শাহজাদ নিজে ব্যাংকের ভেতরে অবস্থান করছে এবং সরাসরি মন্ত্রীর সঙ্গে কথা বলতে চায়, তখন বিষয়টিকে তিনি আর এড়িয়ে যেতে পারলেন না। কিছুক্ষণ পর ফোন পৌঁছাল জুনায়েদ চৌধুরীর হাতে, কিন্তু মন্ত্রীর প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি বিরক্ত হয়ে বললেন, এসব ছোটখাটো ব্যাপারে আমাকে কেন ফোন করা হচ্ছে? ম্যানেজার অনেক ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করলেন, স্যার, যদি আপনি শুধু একটা সরি বলে দেন তাহলে পুরো বিষয়টাই শান্ত হয়ে যাবে। কিন্তু এই কথাটাই যেন মন্ত্রীর অহংকারে আগুন ধরিয়ে দিল। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, জুনায়েদ চৌধুরী কোনোদিন কাউকে সরি বলেনি, আর আজও বলবে না। ম্যানেজার আর কিছু বলার সাহস পেলেন না। উল্টে মন্ত্রী আরও অপমানজনকভাবে জানিয়ে দিলেন, শাহজাদ হোক কিংবা তার বাবা, কেউ এলেও আমার সিদ্ধান্ত বদলাবে না। ফোন কেটে গেল। ব্যাংকের ভেতরে সবাই নিঃশব্দ। ম্যানেজার ধীরে ধীরে পুরো কথোপকথন শাহজাদকে জানলেন। তিনি বললেন, স্যার, উনি শুধু ক্ষমা চাইতে রাজি নন, বরং বলেছেন আপনারা যা পারেন করে নিন। কথাটা শোনার পর শাহজাদ কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর খুব ধীরে একটা হাসি দিল। কিন্তু সেই হাসির ভেতর ছিল ভয়ঙ্কর এক আত্মবিশ্বাস। সে বলল, ভুল করেছেন উনি, খুব বড় ভুল। তার চোখে তখন স্পষ্ট এক নতুন পরিকল্পনার ছাপ। সে বুঝে গেছে অনুরোধ করে কোনো লাভ হবে না, এবার খেলাটা হবে অন্যভাবে। অন্যদিকে নিজের বোনের দাফনের কথা মনে পড়তেই তার কণ্ঠ কিছুটা ভারী হয়ে এলো। সে সাবির সাহেবকে ডেকে বলল, আপনি আগে আমার বোনের দাফনের ব্যবস্থা করুন, বিচার আমি শেষ পর্যন্ত নিয়ে যাব। সাবির সাহেব নিঃশব্দে মাথা নাড়লেন। তিনি বুঝে গেছেন শাহজাদ আর পিছিয়ে আসবে না। এদিকে ঠিক সেই সময়ে গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ রহস্য সামনে আসতে শুরু করে। শাহজাদ জানতে পারে তার বিয়ের রেজিস্ট্রেশনের কাগজপত্র আগের দিনই রহস্যজনকভাবে কেউ নিয়ে গেছে। এই তথ্য শুনেই সে বুঝে যায় কেউ তার বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র করছে। কিন্তু কে, কেন, আর সেই কাগজপত্র দিয়ে কি করতে চায়? এসব প্রশ্নের উত্তর তখন অজানা। তবে শাহজাদ নিশ্চিত হয়ে যায় সামনে আরও বড় খেলা অপেক্ষা করছে। আগের ঘটনাগুলোর পর শাহজাদ এক মুহূর্তের জন্য নিজের লক্ষ্য থেকে সরে দাঁড়াল না। সে বুঝে গিয়েছিল ক্ষমতাবান মানুষদের কাছে অনুরোধ করে বিচার পাওয়া যায় না, বিশেষ করে যখন সেই মানুষটি নিজের ক্ষমতা আর অহংকারকে আইনের ঊর্ধ্বে মনে করে। তাই এবার সে সিদ্ধান্ত নিল সরাসরি অর্থমন্ত্রীর মুখোমুখি হবে। এদিকে তার মাথায় আরেকটি বিষয় ঘুরপাক খাচ্ছিল। বিয়ের রেজিস্ট্রেশনের কাগজগুলো হঠাৎ করেই কিভাবে অন্য কারো হাতে চলে গেল? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? যে ব্যক্তি কাগজগুলো নিয়ে গেছে সে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়েই নিয়েছে।
কারণ একটি বিয়ের রেজিস্ট্রেশন পেপার শুধু একটি কাগজ নয়, বরং দুজন মানুষের সম্পর্কের আইনি প্রমাণ। আর এই প্রমাণ যদি ভুল মানুষের হাতে পড়ে, তাহলে সেটাকে ব্যবহার করে অনেক বড় খেলা খেলা সম্ভব। এই ভাবনাগুলো মাথায় নিয়েই শাহজাদ দ্রুত অর্থমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গাড়ির ভেতরে বসেও তার মাথায় একের পর এক পরিকল্পনা ঘুরছিল। সে জানত এবার আর তাকে ব্যাংকের মতো সহজে ভেতরে ঢুকতে দেওয়া হবে না, কিন্তু তবুও সে যাবে, কারণ সত্যের জন্য লড়াই করতে হলে ঝুঁকি নিতেই হয়। অন্যদিকে মন্ত্রীর বাড়ির নিরাপত্তা ছিল অত্যন্ত কঠোর। গেটের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা কোনো সাধারণ মানুষের মতো আচরণ করছিল না। তাদের কাছে মন্ত্রীর নিরাপত্তাই ছিল সবচেয়ে বড় দায়িত্ব। শাহজাদের গাড়ি গেটের সামনে থামতেই একজন অফিসার এগিয়ে এলো। তিনি কড়া গলায় জানতে চাইলেন, কোথায় যাবেন? শাহজাদ শান্তভাবেই বলল, আমি অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছি। অফিসার ঠোঁট বাঁকিয়ে হাসলেন। তার কাছে বিষয়টা যেন হাস্যকর মনে হল। তিনি বললেন, মন্ত্রী কি এমন একজন মানুষ যার সঙ্গে যখন ইচ্ছা তখন দেখা করা যায়? আপনার কি কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে? শাহজাদ ধৈর্য হারাল না। সে আবারও বলল, আমি ব্যক্তিগত কোনো কাজে আসিনি। একটি নিরপরাধ মেয়ের মৃত্যুর বিচার চাইতে এসেছি। আপনারা শুধু খবরটা ভেতরে পৌঁছে দিন। অফিসার কিছুক্ষণ শাহজাদের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে মুখে একটা অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। মনে হচ্ছিল সে কোনো অবস্থাতেই ফিরে যাবে না। অবশেষে অফিসার ভেতরে ফোন করলেন। মন্ত্রীর ব্যক্তিগত সহকারীকে জানানো হল যে শাহজাদ চৌধুরী বাইরে অপেক্ষা করছে। কিন্তু ভেতর থেকে যে উত্তর এলো তা ছিল আরও অপমানজনক। মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, ওকে ভেতরে ঢুকতে দিও না, দরকার হলে জোর করে বের করে দাও। এই নির্দেশ শুনে বাইরে থাকা কর্মকর্তারাও বিব্রত হয়ে পড়লেন। তারা বুঝতে পারছিলেন বিষয়টি সাধারণ কোনো ঝামেলা নয়, কারণ শাহজাদের নাম তারা আগেই শুনেছে। তার সাহস, বুদ্ধি আর ঠান্ডা মাথায় কাজ করার ক্ষমতার কথা অনেকেই জানে। তবুও আদেশ তো আদেশই। অফিসার এসে বিনীতভাবে বললেন, স্যার, আমরা দুঃখিত, আপনাকে ভেতরে ঢুকতে দেওয়ার অনুমতি নেই। শাহজাদ একবার বাড়িটার দিকে তাকাল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, সে কোনো রাগ দেখাল না, বরং খুব শান্তভাবে বলল, ঠিক আছে, যদি উনি আমার সঙ্গে কথা বলতে না চান, তাহলে আমি এমন ব্যবস্থা করব যাতে উনিই আমাকে ডেকে নেন। এই একটা বাক্য শুনে উপস্থিত কয়েকজন পুলিশ সদস্য একে অপরের দিকে তাকাল। তারা বুঝতে পারছিল না শাহজাদ আসলে কি করতে যাচ্ছে। এদিকে গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ অংশে দেখা যায় ঋতুর মানসিক দ্বন্দ্ব। সে এখনও পুরো সত্যিটা জানতে পারেনি। তার হৃদয় বলছে শাহজাদই তার প্রকৃত স্বামী, কিন্তু বাস্তবতা এত জটিল হয়ে গেছে যে সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। সে জানে শাহজাদ তাকে কিছুটা সময় চেয়েছিল, আর সেই সময়টুকু না দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। ঠিক তখনই তার ভাই তাকে সাহস দিল। সে বলল, তুই শুধু ভেঙে পড়িস না, এবার খেলাটা আমি খেলব। তার হাতে তখন সেই বিয়ের কাগজপত্র। এই কাগজগুলো যে ভবিষ্যতে কত বড় পরিবর্তন আনতে চলেছে তা তখনও কেউ বুঝতে পারেনি। এদিকে শাহজাদ নিজের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। সে জানে একজন ক্ষমতাবান মানুষকে পরাস্ত করতে শক্তির চেয়ে বেশি দরকার বুদ্ধি। তাই সে সরাসরি সংঘর্ষে না গিয়ে মন্ত্রীর সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করার সিদ্ধান্ত নিল। সে অনেক খোঁজখবর নিয়ে জানতে পারল প্রতিদিন নির্দিষ্ট সময়ে মন্ত্রীর ছোট ছেলে স্কুল থেকে বাড়ি ফেরে, আর তাকে আনতে যায় একজন নির্দিষ্ট ড্রাইভার। এই তথ্য পাওয়ার পর শাহজাদ নিজের পরিকল্পনা আরও পরিষ্কার করে ফেলল। সে ড্রাইভারের পথেই অপেক্ষা করতে লাগল। ড্রাইভার আসতেই তাকে শান্তভাবে গাড়ি থামাতে বলা হল। প্রথমে ড্রাইভার নিজের পরিচয় দিয়ে ভয় দেখানোর চেষ্টা করল। সে বলল, এটা অর্থমন্ত্রীর গাড়ি, রাস্তা ছেড়ে দিন। কিন্তু শাহজাদের মুখে কোনো পরিবর্তন দেখা গেল না। সে খুব ঠান্ডা গলায় বলল, চুপচাপ গাড়িতে বসে থাকুন, আপনার কোনো ক্ষতি হবে না। ড্রাইভার বুঝে গেল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা মজা করছে না। সে আর কোনো ঝুঁকি নিল না। এরপর শুরু হল শাহজাদের পরিকল্পনার দ্বিতীয় ধাপ। সে স্কুলের সামনে গিয়ে মন্ত্রীর ছোট ছেলে টুটুলের সঙ্গে খুব স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করল।
শিশুরা যেমন সহজে মানুষের সঙ্গে মিশে যায়, টুটুলও তেমনি শাহজাদের সঙ্গে কথা বলতে শুরু করল। শাহজাদের হাতে তখন একটি মজার মুখোশ ছিল। সে হাসতে হাসতে বলল, দেখো তো, এটা কেমন লাগছে? টুটুল মুখোশটা দেখে মুগ্ধ হয়ে গেল। তার ছোট্ট মুখে আনন্দের হাসি ফুটে উঠল। শাহজাদও ঠিক এটাই চেয়েছিল। সে জানত কোনো শিশুকে ভয় দেখিয়ে নয়, বরং ভালোবাসা দিয়েই বিশ্বাস অর্জন করা যায়। কিছুক্ষণ গল্প করার পর সে টুটুলকে বলল, আমরা যদি তোমার বাবার সঙ্গে একটা ছোট্ট মজা করি কেমন হয়? টুটুল বিষয়টিকে সত্যিই একটি খেলা মনে করল। সে খুশি হয়ে রাজি হয়ে গেল। এই পুরো সময়টাতে শাহজাদ শিশুটির সঙ্গে এমন আচরণ করছিল যেন সে নিজের ছোট ভাইয়ের উদ্দেশ্য ছিল শুধু একজন বাবাকে বোঝানো সন্তানকে হারানোর ভয় কেমন হতে পারে। কারণ যে মানুষ অন্যের সন্তানের মৃত্যুকে এত সহজে নিতে পারে, তাকে হয়তো নিজের সন্তানের ভয়টাই সত্যটা উপলব্ধি করাবে। টুটুলকে নিয়ে গাড়িতে ওঠার আগে শাহজাদ একবার আকাশের দিকে তাকাল। তার চোখে মুখে তখন এক অদ্ভুত দৃঢ়তা। সে মনে মনে বলল, আজ থেকে খেলাটা আমার নিয়মে চলবে। এবং ঠিক এই সিদ্ধান্তই পরের মুহূর্তে পুরো গল্পের গতিপথকে বদলে দিতে চলেছিল। গল্পের এই পর্যায়ে এসে পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। এতক্ষণ পর্যন্ত শাহজাদ শুধু ন্যায় বিচারের জন্য অনুরোধ করছিল, কিন্তু অর্থমন্ত্রীর অহংকার, অবহেলা আর ক্ষমতার দম্ভ তাকে বুঝিয়ে দিয়েছে এই লড়াই আর সাধারণভাবে জেতা সম্ভব নয়। তাই এবার সে এমন একটি পদক্ষেপ নিল যা শুধু মন্ত্রীকেই নয়, পুরো ঘটনাটাকেই নতুন মোড়ে নিয়ে গেল। তবে একটি বিষয় শুরু থেকেই পরিষ্কার ছিল, শাহজাদের লক্ষ্য কখনোই একজন নিরপরাধ শিশুকে ক্ষতি করা নয়। সে খুব ভালো করেই জানে কোনো সন্তানের তার বাবার অপরাধের জন্য শাস্তি পাওয়া উচিত নয়, বরং সে চায় একজন ক্ষমতাবান বাবা যেন প্রথমবারের মতো অনুভব করে সন্তানকে হারানোর ভয় কতটা ভয়ঙ্কর হতে পারে। টুটুলকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার পর শাহজাদ পুরো সময়টাতেই শিশুটিকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। সে তাকে গল্প শোনায়, হাসায়, খেলায় ব্যস্ত রাখে। টুটুলের কাছেও সবকিছু একটা মজার খেলার মতোই মনে হচ্ছিল। এদিকে মন্ত্রীর বাড়িতে তখনও কেউ বুঝতে পারেনি কী ঘটতে চলেছে। সবাই নিজের কাজে ব্যস্ত, কিন্তু কয়েক মিনিট পরেই হঠাৎ ফোন বেজে উঠল। ফোন ধরতেই অপর প্রান্ত থেকে পরিচিত একটি কণ্ঠ শোনা গেল, শাহজাদ। মন্ত্রীর একজন কর্মকর্তা বিরক্ত স্বরে বললেন, আপনাকে তো আগেই বলা হয়েছে মাননীয় মন্ত্রী এসব বিষয়ে কথা বলবেন না। শাহজাদ কোনো উত্তেজনা দেখাল না, বরং শান্তভাবে বল, মন্ত্রী সাহেবকে বলুন, শুধু আমি নই, উনার ছেলেও উনার সঙ্গে কথা বলতে চায়। এক মুহূর্তের জন্য লাইনটা নিস্তব্ধ হয়ে গেল। কর্মকর্তা প্রথমে বিষয়টিকে বিশ্বাসই করতে পারলেন না। তিনি তড়িঘড়ি করে খবরটা মন্ত্রীর কাছে পৌঁছে দিলেন। স্যার, টুটুল নাকি শাহজাদের সঙ্গে। এই একটা খবরই মুহূর্তের মধ্যে জুনায়েদ চৌধুরীর চেহারা বদলে দিল। যে মানুষ কয়েক মিনিট আগেও নিজের ক্ষমতার দম্ভ দেখাচ্ছিল, সেই মানুষটির মুখে এবার স্পষ্ট উদ্বেগ। তিনি আর দেরি না করে নিজেই ফোন হাতে নিলেন। কিছুক্ষণ পর ফোনে রূপাশে শোনা গেল টুটুলের নিষ্পাপ কণ্ঠ। সে একদম স্বাভাবিকভাবে বাবাকে ডাকছে। এই কণ্ঠ শোনার পর মন্ত্রীর বুকের ভেতর জমে থাকা আতঙ্ক যেন আরও বেড়ে গেল। তিনি বারবার জানতে চাইছিলেন, বাবা, তুমি ঠিক আছো তো? টুটুল খুব সহজভাবেই উত্তর দিল, সে ভালো আছে। এই ছোট্ট উত্তরটুকুই প্রমাণ করে দিল শিশুটির কোনো ক্ষতি করা হয়নি। এরপর আবারও ফোনটি শাহজাদের হাতে চলে এলো। সে অত্যন্ত ঠান্ডা গলায় বলল, ভয় পাবেন না, আপনার ছেলের কোনো ক্ষতি হবে না। আমি শুধু আপনাকে দেখাতে চেয়েছি একজন বাবার জন্য সন্তানের চিন্তা কেমন অনুভূতি তৈরি করে। মন্ত্রীর কণ্ঠে তখন আর আগের সেই অহংকার ছিল না, বরং সেখানে স্পষ্ট অস্থিরতা। তিনি এবার জানতে চাইলেন, তুমি আসলে কি চাও? শাহজাদ উত্তর দিল, আমি আগেও যা চেয়েছিলাম এখনও সেটাই চাই। আপনার সঙ্গে বসে কয়েক মিনিট কথা বলতে চাই। এই প্রথমবারের মতো মন্ত্রী বুঝতে পারলেন বিষয়টিকে আর অবহেলা করার মতো অবস্থায় নেই। তিনি দেখা করতে রাজি হলেন। কিছুক্ষণ পর শাহজাদ টুটুলকে নিয়ে মন্ত্রীর বাড়ির দিকে রওনা দিল। গাড়ির ভেতরে টুটুল আনন্দের সঙ্গে গল্প করে চলেছে। তার কাছে সবকিছু এখনও একটা খেলা। অন্যদিকে শাহজাদের মাথায় একটাই চিন্তা, আজকের এই সাক্ষাৎ হয়তো সবকিছু বদলে দিতে পারে। মন্ত্রীর বাড়িতে পৌঁছানোর পর টুটুলকে নিরাপদে তার বাবার কাছে পৌঁছে দেওয়া হল।
ছেলেকে সুস্থ স্বাভাবিক দেখে মন্ত্রী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না, কারণ তখনই শাহজাদ মূল কথায় চলে এলো। সে কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলল না, সরাসরি বলল, আপনার ব্যাংক থেকে নকল টাকা ছড়ানোর অভিযোগ উঠেছে। একজন তরুণীর মৃত্যুর জন্য কি আপনি দায় স্বীকার করবেন? আপনি কি ভুক্তভোগী পরিবারের কাছে ক্ষমা চাইবেন? প্রশ্নগুলো শুনে মন্ত্রীর মুখের আত্মবিশ্বাস ধীরে ধীরে ভেঙে পড়তে লাগল। তিনি চারপাশে তাকিয়ে বুঝতে পারলেন এবার আর বিষয়টা চেপে রাখা সম্ভব নয়। অন্যদিকে শাহজাদ দূর থেকে সবকিছু শান্তভাবে লক্ষ্য করছিল। সে জানত সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু জনতার সামনে সত্যকে অস্বীকার করা অনেক কঠিন। মন্ত্রী জুনায়েদ চৌধুরীর বাড়ির সামনে তখন এক অদ্ভুত উত্তেজনাপূর্ণ পরিবেশ। কয়েক মিনিট আগেও সবকিছু ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কিন্তু শাহজাদের একটি পরিকল্পনায় পুরো পরিস্থিতি বদলে দিয়েছে। মুহূর্তের মধ্যেই বিভিন্ন টেলিভিশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল এবং সাংবাদিকরা বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছেন। চারদিকে শুধু ক্যামেরার ফ্ল্যাশ, লাইভ সম্প্রচার আর একের পর এক প্রশ্ন। জুনায়েদ চৌধুরী প্রথমে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি। তিনি ভেবেছিলেন আগের মতোই নিরাপত্তারক্ষীরা সবাইকে সরিয়ে দেবে। কিন্তু এবার বিষয়টা অন্যরকম, কারণ সাংবাদিকরা শুধু কোনো গুজব শুনে আসেননি। তারা এসেছেন এমন একটি ঘটনার সত্যি জানতে, যেখানে একটি নিরপরাধ মেয়ের মৃত্যু হয়েছে এবং অভিযোগের তীর সরাসরি উঠেছে একটি প্রভাবশালী ব্যাংকের দিকে। শাহজাদ তখন কিছুটা দূরে দাঁড়িয়ে পুরো দৃশ্যটি পর্যবেক্ষণ করছিল। তার মুখে কোনো রাগ নেই, নেই কোনো অহংকারও, বরং তার চোখে ছিল এক ধরনের আত্মবিশ্বাস। কারণ সে জানত সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু চিরদিনের জন্য চাপা দিয়ে রাখা যায় না। একজন সাংবাদিক এগিয়ে এসে প্রশ্ন করলেন, স্যার, আপনার ব্যাংক থেকে ছড়িয়ে পড়া নকল টাকার কারণে একটি মেয়ের আত্মহত্যার অভিযোগ উঠেছে। আপনি কি এই ঘটনার দায় স্বীকার করবেন? প্রশ্নটি শুনে মন্ত্রী কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন। তিনি উত্তর দেওয়ার বদলে পাশে থাকা নিরাপত্তা কর্মীদের ইশারা করলেন সাংবাদিকদের সরিয়ে দিতে, কিন্তু সাংবাদিকরা থামলেন না। আরেকজন প্রশ্ন করলেন, স্যার, ভুক্তভোগী পরিবারের কাছে কি আপনি ক্ষমা চাইবেন? এই প্রশ্নেরও কোনো উত্তর দিলেন না মন্ত্রী। শাহজাদ বুঝতে পারছিল একজন ক্ষমতাবান মানুষ নিজের ভুল স্বীকার করার চেয়ে নীরব থাকাকেই বেশি নিরাপদ মনে করছেন। সে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। চারপাশে উপস্থিত সবাই এখন তার দিকেই তাকিয়ে আছে। শাহজাদ শান্ত গলায় বলল, আজ আমি এখানে কারো সম্মান নষ্ট করতে আসিনি। আমি শুধু চাই একজন বাবা যেন তার মেয়ের মৃত্যুর জন্য ন্যায় বিচার পান। তার কণ্ঠে এতটাই দৃঢ়তা ছিল যে কয়েক সেকেন্ডের জন্য পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। সে আরও বলল, একটা ভুলের কারণে ঋতু ও রিশাদ দুজনে মিলে এমন এক প্ল্যানিং করে যার ফলে শাহজাদ ও ফাতেমার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় এবং তারা দুজনে ধীরে ধীরে একে অপরের থেকে দূরে চলে যেতে শুরু করে। ঠিক এই মুহূর্তেই দেখা যায় যে রিশাদ ও ঋতু দুজনেই শাহজাদদের বাড়িতে চলে আসে। এদিকে শাহজাদ তো তাদেরকে দেখে অবাক হয়ে যায়। তখন দেখা যায় যে রিশাদ শাহজাদকে বলতে থাকে যে ফাতেমা আমার স্ত্রী, আমি ওকে বিয়ে করেছি, তাই ওকে এখন আমার সাথেই যেতে হবে। আর এদিকে শাহজাদ তো তখন ফাতেমার উপর রেগেছিল। তারা দুজন তো একে অপরের থেকে দূরেই চলে যাচ্ছিল। তখন শাহজাদও বলে, হ্যাঁ, রিশাদ ঠিক কথাই বলেছে। এখন ফাতেমা আমার স্ত্রী না, ও এখন আইনগত হিসেবে ও হচ্ছে এখন রিশাদের স্ত্রী। তাই রিশাদ যেটা বলছে সেটাই করা উচিত। রিশাদের সঙ্গেই ফাতেমার চলে যাওয়া উচিত। তখন দেখা যায় যে পাশে দাঁড়িয়ে থাকা ঋতু তখন বলে ওঠে, শাহজাদ, তাহলে আমি তো তোমার এখন স্ত্রী, তাই তো? তুমি তো আমাকেই বিয়ে করেছিলে, তাহলে সেই অনুযায়ী আমিও তোমার আইনগত স্ত্রী। তখন দেখা যায় যে শাহজাদ বলে, হ্যাঁ হ্যাঁ ঋতু, তুমিও ঠিক কথাই বলেছ। তুমিও এখন থেকে এই বাড়িতেই থাকবে। তুমি এখন এই বাড়িতেই থাকবে আমার স্ত্রী হয়ে। এদিকে শাহজাদের এমন কথা শুনে তো ফাতেমা এবং শাহজাদের মা দুজনেই অবাক হয়ে যায়। শাহজাদের মা শাহজাদকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে সে রাগের মাথায় যে কাজটা করছে সেটা সে ঠিক করছে না,
কিন্তু শাহজাদ তখন তাদের কোনো কথাই শুনছে না। শাহজাদ তো তখন দেখা যায় যে তার রুমে গিয়ে সে ফাতেমার ব্যাগপত্র গোছাতে শুরু করে। আর এসব কাণ্ড দেখে তো ফাতেমা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে রৈতু ও রিশাদ একে অপরের দিকে তাকিয়ে তারা মুচকি মুচকি হাসছে। ঋতু তখন মনে মনে বলছে যে অবশেষে আমাদের এই প্ল্যানিংটা কাজে দিয়েছে, আমরা যেটা চেয়েছিলাম সেটাই হচ্ছে। কিন্তু সবকিছু যে এত সহজভাবে হয়ে যাবে সেটা আমরা ভাবতেও পারিনি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন। আমাদের পুরো টিমের পক্ষ থেকে জানাই অসংখ্য ভালোবাসা, শ্রদ্ধা এবং হৃদয়ের গভীর অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা। কারণ আপনাদের অক্লান্ত লাইক, সাপোর্ট ও ভালোবাসায় আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ নাটকবাজ 2.0 এগিয়ে যাচ্ছে অনেক দূর। বিশ্বাস করুন বন্ধুরা, এই অর্জন শুধু আমাদের না, এটা আপনাদের সবার। আর তাই আপনাদের জন্য রয়েছে একটা ছোট্ট সারপ্রাইজ। ভিডিওর নিচে কমেন্ট করুন আপনি কোন দেশ বা জেলার মানুষ, যেমন বাংলাদেশ, আবুধাবি, ইন্ডিয়া, মালয়েশিয়া, সৌদি, কাতার, ওমান নাকি অন্য কোনো দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওগুলা। কারণ আমরা নিয়মিত দর্শকের মধ্য হতে কয়েকজনকে লটারির মাধ্যমে বিশেষ উপহার দিতে যাচ্ছি। তাই এখনই কমেন্ট করে নিজেদের উপস্থিতি জানিয়ে দিন। এদিকে রিশাদ তখন মনে মনে ভাবছে যে শাহজাদ দেখ, এই থেকেই কিন্তু তোর ধ্বংসের শুরু হয়ে যাচ্ছে। তুই বুঝতে পারছিস না যে তুই ফাতেমাকে এখান থেকে বার করে দিয়ে কত বড় ভুল করছিস। তুই হয়তো ভাবছিস যে তুই এখন আইনের দিক থেকে ঠিক কথাই ভাবছিস, কিন্তু তুই কিন্তু এটা ভুল করছিস। এবার দেখ আমি ফাতেমা ও ফ্রেয়াকে ব্যবহার করে তোকে কিভাবে নিজের কবজায় আনি। দেখবি একদিন তুই বাধ্য হবি এবং তখন তোর সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিবি। তখন তোর কাছে আর কোনো উপায় থাকবে না, তখন তোকে রাস্তায় ভিখারির মতো ঘুরে বেড়াতে হবে। তুই এখন 10,000 কোটি টাকার মালিক হতে পারিস, কিন্তু সেটা তোর ভাগ্যে আর বেশি দিনের না। যে কদিন আছে তুই সে কদিন একটু রাজত্ব করে নে। তোর এই রাজত্ব, সম্পত্তি সব কিছু আমি নিজের করে নেব, আর আমি সেই অনুযায়ী কিন্তু এগিয়ে যাচ্ছি।